পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। প্রথম পশলা গায়ে মেখে গাছেরা আরো সবুজ। জঙ্গল পেরিয়ে মন ছুটছে আঁকা বাঁকা পাহাড়ি পথে। মাঝখানে দুদণ্ড থমকে দাঁড়াই কোনো অচেনা নদীকে দেখে। বর্ষার বেড়ানো বললেই বাঙালির মনে পড়ে ডুয়ার্সের কথা। সেই সিলেবাস অবশ্য আমাদের আগেই কমপ্লিট। ঠিক যেমন গত বছরের মাঝামাঝি গিয়েছিলাম উড়িষ্যার কেওনঝড়, তাই এবার মনে হলো চেনা সিলেবাসের বাইরেই কিছু খুঁজি। আর তখনই মনে পড়ল ভারতের হৃৎপিণ্ডের কথা। চলো এই বর্ষায় তোমাদের নিয়ে যাব মধ্যপ্রদেশ। দেখাবো এমন কিছু ছবি যা তোমরা হয়তো আগে কখনো দেখোনি। লেটস এক্সপ্লোর টুগেদার মনসুন ইন মধ্যপ্রদেশ। বর্ষার মধ্যপ্রদেশ এক্সপ্লোর করতে করতে এই মুহূর্তে পৌঁছে গেছি মধ্য ভারতের একমাত্র শৈল শহর, ঠিক ধরেছ, পাঁচমারিতে। আজকের এই পর্বে তোমাদের দেখাবো সাতপুরা থেকে আমাদের পাঁচমারি আসার জার্নিটা। তার সঙ্গে অবশ্যই পাঁচমারির টুকটাক আরও কিছু জিনিস থাকবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি থাকবে এই ব্লগে সেটা হচ্ছে পদে পদে নানা রকম সারপ্রাইজ। রিয়ার ভিউ মিররে ক্রমশ আবছা হচ্ছে মাঢাই। জঙ্গল আর ওয়াইল্ড লাইফের মায়া কাটিয়ে আবার ছুটছে আমাদের জিমনি, তবে এবার অন্য রুটে। এখনো আমাদের ঘিরে আছে সাতপুরা, কিন্তু এবার আমরা সাতপুরাকে চিনব একদম অন্য চোখে। পাঁচমারি এবার আর দূরের পাহাড় নয়, বরং পাহাড়ের ওপর থেকেই আমরা দেখব গোটা সাতপুরা রেঞ্জ। এই পর্বে দেখবে পাঁচমারি জার্নির এক ছবির মতো ড্রাইভ, সঙ্গে পাঁচমারির এক আস্তানার খোঁজ, আর দেব পাঁচমারিতে থাকা নিয়ে হাতে গরম কিছু টিপস। তোমরা যারা হাওড়া বা কলকাতা থেকে পাঁচমারি সরাসরি ট্রেনে আসতে চাও, তাদের হাতে কিন্তু খুব বেশি অপশান নেই। অপশান হাতে গোনা, কিন্তু তোমাদের আসতে হবে আলটিমেটলি পিপারিয়া স্টেশনে। আর তারপর পিপারিয়া থেকে যে রাস্তাটা পাঁচমারি পৌঁছয় সেটা কিন্তু এই রাস্তাটা, যে রাস্তাটা ধরে এই মুহূর্তে আমরাও এগোচ্ছি। তোমরা যারা ট্রেনে আসার প্ল্যান করবে তাদের জন্য একটাই অপশন, 12321 মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ। হাওড়া থেকে রোজ রাত 11:40 ছাড়ে, 22 ঘন্টা ট্রেন জার্নি। পরদিন রাত 9:38 পৌঁছয় পিপারিয়া। পিপারিয়া থেকে পাঁচমারি মোটামুটি 54 কিলোমিটার, যেতে 1.25 ঘন্টা লাগে। তোমরা পিপারিয়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করতে পারো। ছোট গাড়ির ভাড়া 1800 টাকা, বড় গ্রুপ হলে বোলেরো জাইলোর মতো গাড়ি নেবে 2500, আর শেয়ারে গেলে পড়বে মাথা পিছু 200 টাকা। অবশ্য তোমরা চাইলে বাসেও যেতে পারো, সেক্ষেত্রে জার্নি টাইমটা একটু বাড়তে পারে। সরকারি বাসে মাত্র 100 টাকাতেই পাঁচমারি পৌঁছানো যায়, আর প্রাইভেট এসি বাসের ভাড়া 120 থেকে 180 টাকা। রুটি, পনির ভুর্জি, পেঁয়াজ, একটু চা খাবো একটু পরে, কারণ খুব ভোরবেলা উঠেছি, চোখ লেগে আসছে অলমোস্ট। আর মধ্যপ্রদেশে আবার এত ভালো, কোনো অসুবিধা হয় না। মানে আমরা ইচ্ছাকৃত ভেজ খাচ্ছি, ননভেজ কিন্তু এখানে পাওয়া যায়। মোস্ট অফ দ্য ডেজই আমরা ইচ্ছাকৃতই ভেজ খাই বাইরে বেরোলে। আর সবথেকে বড় কথা হচ্ছে হাইওয়ের ওপর যে কোনো লাঞ্চের টেস্ট তো খুবই ভালো, থেকে একদম। আমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হয় সেটা ট্রাভেল করার ক্ষেত্রে ইট লাইট আর যত ফাস্ট পৌঁছানো যায়। পনির ভুর্জি 1 প্লেট দুজনের জন্য মোর দ্যান এনাফ, এটা 3 জন খেতে পারে আরামসে। এর আগে আমরা দেখিয়েছিলাম সাতপুরার জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে 4 পর্বে তোমাদের দেখিয়েছি সাতপুরা আসার গল্প, সাতপুরার মাঢাই কোর্স জোনে জঙ্গল সাফারির অভিজ্ঞতা, জামানি দেব বাফার জোনে চিতা ভাল্লুকের দুর্দান্ত সাইটিং, আর বলেছি কিভাবে তোমরাও অনায়াসে বুক করতে পারো সাতপুরার সাফারি আর জঙ্গলের ধারে সবচেয়ে বাজেট রিসর্ট। যদি কোনো কারণে মিস করে গিয়ে থাকো বা এই সিরিজটা মাঝপথে দেখা শুরু করে থাকো, তাহলে তোমার সুবিধের জন্য সবকটা পর্বের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম।
লাঞ্চের পরে আবার আমরা একটা গেট পেরোলাম, সেখানেও কিন্তু সাতপুরা টাইগার রিজার্ভ লেখা। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা হচ্ছে সাতপুরা আমাদের কিছু ছাড়ছে না, মানে যদিও আমরা এটা টেকনিক্যালি বলাটা ভুল, হ্যাঁ, কারণ আমরা সাতপুরা পাহাড়েই হ্যাঁ সমানে ঘুরছি, সাতপুরার রানী পাঁচমারি। একদমই তাই। রিজার্ভ ফরেস্টের অঞ্চল থেকে বেরিয়েছি, আবার আমরা বাফারে ঢুকলাম। হ্যাঁ, সেটাও রিজার্ভ ফরেস্টেরই অংশ। আর এখানে কিন্তু এটা মাটকুলি থেকে 10 কিলোমিটার আগে এখন আমরা যেখানটা রয়েছি। এখান দিয়ে মানে গাড়ি যাতায়াত করে, এটা একটা স্টেট হাইওয়ে, কিন্তু জঙ্গলের মধ্য দিয়েই স্টেট হাইওয়েটা গেছে, ফলে একদম পিলিভিটের মতো একদমই। এবং সেজন্যই একটা স্পিড লিমিটও করে দেওয়া আছে 20 কিলোমিটার। জঙ্গলের যে আলাদা চার্ম আছে এবং এই সিনটা পুরো যা চোখে দেখবে, সেই জিনিসগুলোর মধ্যে অ্যাবসলিউটলি টেম্পটেশন থাকবে যে তোমার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যাওয়ার, কিন্তু ড্রাইভারদের অবশ্যই খুব মানে কি বলবো, এইভাবে গাড়ি চালাবে না। এই যে যেভাবে এই গাড়িটা এলো, এটাকে বলে আগলি ড্রাইভিং, এবং ভারতে অধিকাংশ মানুষ এভাবেই গাড়ি চালায়। সাতপুরা থেকে পাঁচবাড়ি যাওয়ার পথেই কিন্তু এই পিপারিয়া বাফার জোনের গেটটা পড়ে। ঠিক সাফারির সময় শুরু হচ্ছে, দুজন গাইড দাদা দাঁড়িয়েও আছেন, আমি দেখতে পাচ্ছি। গেট খুলবে 4টে, গেট কিন্তু এখনো খোলেনি। খুব মজার জিনিস দেখো, বোর্ডে লেখা রয়েছে প্যাডেলও হয়, সাইকেলও হয়, সাফারিও হয়। বাফার মে সাফার। চলো, এখন আর আমাদের বাফার মে সাফারের কোনো কিন্তু জায়গা নেই। মজাটা হচ্ছে নাইট সাফারিটা বন্ধ, সেটা কাটতে পারিনি, একটু মুছে দিয়েছি। হ্যাঁ, নাইট সাফারিটা তো বাই অর্ডার অফ সুপ্রিম কোর্ট এখন আর গোটা দেশেই হচ্ছে না। এই যে পুরো ফেন্সিং করা আছে প্রপার একদম। কাজটা তুলে দিলাম। হ্যাঁ, বেশ গরম একটা ভাব। এই যে ফেন্সিং করা, যাতে ওপারের মানুষজনেরা এপারে না আসতে পারে, অনভিপ্রেত দেখাশোনা না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। মাঢাই থেকে বেরিয়ে সোহাগপুর থেকে একটা শর্টকাট নিয়েছিলাম, তারপর ডান দিকে বেঁকে ধরেছি 19 নম্বর রাজ্য সড়ক। লাঞ্চের আগে পরে পুরো জার্নিটাই ছিল মোটামুটি সমতল ধরে, মাঝে মধ্যে গ্রাম, ছোটখাটো জনপদ, বাকিটা জঙ্গল। দেখতে দেখতে প্রায় 60 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি। পৌঁছে গেছি মাটকুলিতে। এরপরই শুরু হবে পাহাড়ি পথ। এটা হচ্ছে মটকুলি, আর এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে, অনেকেই আমাদের অনেক ব্লগে জিজ্ঞেস করেন যে রাস্তায় খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এই বিষয়গুলো কীরকম। মধ্যপ্রদেশের ক্ষেত্রে কিন্তু এবার যেটা দেখে আমার খুব ভালো লাগছে, এই দেখো আমার পেছনেই রয়েছে মিডওয়ে ট্রিট, এমপিটি মিডওয়ে ট্রিট। এই মিডওয়ে ট্রিটের কথা আমি কিন্তু প্রথম ব্লগেও তোমাদের বলেছিলাম। এগুলো যে শুধু ন্যাশনাল হাইওয়েতে আছে তা কিন্তু নয়, একটা স্টেট হাইওয়ে, জঙ্গলের রাস্তা, তার মধ্যেও ছোট্ট একটা জনপদ মটকুলি, সেখানে মিডওয়ে ট্রিট। আর এখান থেকে এই দেখো এখানে বোর্ড দেওয়া আছে, তোমরা যদি সাতপুরা টু পাঁচমারি ট্রাভেল করো তাহলে ঠিক 29 কিলোমিটারে পাঁচমারি, মানে ওই ধরো 40 মিনিট লাগবে, হয়তো 40-45 মিনিট এখান থেকে। এবং রাস্তায় খাওয়া দাওয়ার প্রচুর জায়গা পাবে, কোনো অসুবিধা হবে না। আবার ঢুকলাম কিন্তু সালিম আলী স্মৃতি দ্বার। হ্যাঁ। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে সালিম আলী, ভরতপুরে সালিম আলীর একটা কি যেন একদম আছে, একটা কিচেন একটা আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খুব ভালো লাগলো এখানে সেলিম আলীর নামে একটা করা রয়েছে, প্রবেশদ্বার। গেট আর কি। আর এই শুরু হচ্ছে পাহাড়। আচ্ছা, এটা কি দেনবা নদী? এক সেকেন্ড, মানে সম্ভবত এখন নদী নেই, শুকিয়ে গেছে। এই কি আছে? হ্যাঁ, মানে জল আছে কিন্তু চড়া পড়ে গেছে। এইটা সম্ভবত দেনবা নদী, যদি আমি খুব ভুল না হই। আর যদি কেউ এই রাস্তায় আগে ট্রাভেল করে থাকে, এই দেনবা নদী গিয়ে সোনভদ্রর সঙ্গে মিশেছে, আর সেই যেখানে মিশেছে সেটা আবার মাড়াই জোনের মধ্যে পড়ে। দিদি ये देनवा नदी है। হ্যাঁ, শুকরিয়া। হাঞ্চ কিছু তো কাজ করেই দেয়। আর একটা জিনিস বুঝতে পারছো তো, যে কোনো ক্ষেত্রে গুগল বা যে কোনো ম্যাপের থেকে দিদিদের কিন্তু জবাব নেই। Take your time, you move like water and taste like wine. You're holier than I am, holier than I am.
একদমই ভাবিনি যে সাতপুরা থেকে পাঁচমারি যাওয়ার জার্নিটা এতটা সিনিক হতে পারে। মানে আমরা বাঁকে বাঁকে উঠছি আর পাশ দিয়ে যাচ্ছে ডেনভা নদী। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমি আর নেমে তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে এখানে একটা এরকম ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। এনাদের এখানে কিন্তু প্রচণ্ড উৎপাত আছে, যার জন্য গাড়ির কাঁচ টাঁচ পুরো বন্ধ করে রাখতে হচ্ছে। এই দেখো, এই যে নিচে দেখা যাচ্ছে ডেনভা নদী। চলে গেছে রাস্তা পাঁচমারির দিকে। Golden flames, silver vows. You hold me still, I don't know how. একটু আগে তোমরা দেখলে যে যারা ট্রেনে করে পাঁচমারি আসবে তারা কিভাবে কোন রুটটা ফলো করবে। আর আমরা কিন্তু অবভিয়াসলি আমরা রোড ট্রিপ করি, তাই আমরা এটাও পুরোটা রোড ট্রিপ করছি। তো আমরা সাতপুরা থেকে যাচ্ছি পাঁচমারি। আমরা কোন রুটে কিভাবে এসেছি বা কিভাবে যাচ্ছি সেই পুরো রুট ম্যাপটা তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করব। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি কোনো ব্লগে এর আগে সাতপুরা টু পাঁচমারি রাস্তার কোনো ভিডিও দেখিনি। এই রাস্তাটা যে এরকম মানে এত সুন্দর সেটা আমার কোনো ধারণা আসার আগে ছিল না। বাট এটাই বোধহয় আমাদের স্পেশালিটি, যে আমরা তোমাদের যেভাবে পুরো ডিরেকশনটা দেখাই সেটা আর কেউ দেখায় না বা দেখাতে চায় না বা পারে না বলতে পারো। মধ্যপ্রদেশকে বলা হয় হিন্দুস্তান কা দিল দেখো, Heart of মানে India। এটা ছিল একটা সময় এমপিটির ক্যাচ লাইন Catch line। মধ্যপ্রদেশ ট্যুরিজম। তো সত্যি মানে এই জিনিস না দেখলে জীবনে অনেক কিছু বাকি থেকে আর যায়। অনেক উন্নতি করে চলে গেছে, মানে এমপি ট্যুরিজম মানে ক্লাস অ্যাপার্ট। মাঢাই থেকে পাঁচমারির আজ আমাদের জার্নিটা কম বেশি 88 কিলোমিটার। ননস্টপ ছুটলে হয়তো 2.5 ঘন্টাতেই পৌঁছানো যায়, কিন্তু এরকম রাস্তায় থেমে থেমে চলাটাই তো বাধ্যতামূলক, কি বলো? যাই হোক, তোমরা কেউ যদি এই রুটে নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তাহলে তোমাদের সুবিধের জন্য আমাদের রুট ম্যাপটা ভিডিও ডেসক্রিপশনে লিংক করে দেবো। দেখতে দেখতে পুরো সিনসিনারি পাল্টে গেছে। পাহাড়ি রাস্তায় পাক খেতে খেতে ক্রমশ উপরে উঠছি আমরা। থেকে থেকেই চোখে পড়ছে বন দফতরের সাইনবোর্ড, লেপার্ড টাইগারের ক্রসিং জোন। তাই তোমরা এই রাস্তায় এলে অবশ্যই সন্ধ্যের আগে পাঁচমারি পৌঁছানোর প্ল্যান করে এসো। ছোট্ট একটা পাহাড়ের মাথায় কিন্তু আমরা, মিষ্টি পাঁচমারি। মিষ্টি মানে মেঘ একদম ঢুকে চলে এসছে নেমে। আর ওয়েদারটা বল, আর ওয়েদারটা রোমান্টিক ওয়েদার বেসিক্যালি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমন একটা মিষ্টি ঠান্ডা হাওয়া লাগছে, হ্যাঁ। মানে ভিডিওতে তো সেটা বলে বোঝানো সম্ভব নয়। হিল স্টেশন ফিলটা আছে, হ্যাঁ, কিন্তু মেঘলা সেই দুপুরে আমরা যখন পাঁচমারি ঢুকলাম ততক্ষণে মেঘের চাদর পাঁচমারিকে একটু একটু করে ঢাকা শুরু করেছে। তাই হোটেলে একবার মুখ দেখিয়েই আবার বেরিয়ে পড়লাম। আপাতত গন্তব্য 3 কিলোমিটার দূরের চম্পক লেক।
পাঁচমারি পৌঁছে হোটেলে চেক ইন করার আগেই শুরু হয়ে গেছে আমাদের পাঁচমারি বেড়ানো, আর আমরা সোজা চলে এসেছি একটা লেকে। এটা হচ্ছে পাঁচমারির চম্পক লেক। তবে অবশ্যই তোমরা যারা পাঁচমারি ঘুরতে আসবে প্রথমবার, তারা একটা জিনিস মাথায় রেখো, একটা কনফিউশন কিন্তু খুব হয়। যেটা পাঁচমারি লেক হিসেবে ম্যাপে শো করে সেটা ক্যান্টনমেন্ট থেকে খুব কাছে, সেটা অতটা ট্যুরিস্ট স্পট নয়। আর যেটা চম্পক লেক সেটা কিন্তু একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, আর এটা শহর থেকে আরেকটু এগিয়ে এসে। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে এসেছি চম্পক লেকে। জায়গাটা অসম্ভব সুন্দর, আর আজকে একটা মেঘলা দিনের ফিল যেহেতু আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ মিষ্টি একটা ওয়েদার, যেটা প্রদীপ্ত একটু আগেই তোমাদের বলছিল। এই ছবিটা দেখে নাও, এখানে কিন্তু সুন্দর জিপ লাইনিং হয়, এবং এই চম্পক লেকে ওরা ট্যুরিজমটা এত সুন্দর করে সাজিয়েছেন, এটাকে একটা অ্যামিউজমেন্ট কাম অ্যাডভেঞ্চার পার্কের মতো করে সাজানো হয়েছে। নেতারহাট বা নৈনিতালের মতো না হলেও এই লেক বেশ নিরিবিলি। ক্যান্টনমেন্ট বা শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে হওয়ায় খানিকটা জঙ্গলের ফিলও পাবে। ছোট থেকে বড় সবার বিনোদনের জন্যই কিছু না কিছু আছে। সন্ধে নামার সময়টাই এখানে আসার সেরা টাইম। বোটগুলো দেখা যাচ্ছে, তার ব্যাপারে একটু বলে দিই। এই বোটিং কিন্তু 6 জনের কমে হয় না। পার হেড 100 টাকা করে চার্জ, এক রাউন্ড ঘোরাতে 100 টাকা নেন। আর স্পিড বোট মানে ওই প্যাডেল বোট বা ধীরে চলা বোট, মোটর বোট ওরকম নয় যে অনেকখানি সময়। স্পিড বোটে এক রাউন্ড ঘুরতে কোনো সময়ই অনেস্টলি লাগে না, চাইলে কেউ ঘুরতেই পারো। এর পাশাপাশি সেফটি সিকিউরিটিটা একটা মানুষের বিরাট, সিকিউরিটিটা একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরাটা ম্যান্ডেটরি, এবং এখানে দেখলাম আমি ইনফ্যাক্ট জিপ লাইন যে পুরো হচ্ছে, পুরোটা কিন্তু ক্যামেরা সার্ভেলেন্সে হচ্ছে। কাজে সেই সেফটিটাও ওরা ওইখানে একটা জায়গায় বসে সবাই মনিটর করছেন। মোটামুটি সেফটি অ্যাসপেক্টটা ঠিকঠাক মনে হলো, এর বেশি তো বোঝা যাবে না। এর পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু জিনিস আছে। একটা ছোট্ট ট্রেন মতোও চলছে, ঢোকার মুখে দেখছিলাম। ফলে ওভারঅল বিকেলের দিকটা এখানে চলে এলে অ্যামিউজমেন্টের জিনিসপত্রের কিন্তু কমতি হবে না, রাদার একটা বেশ ফিল গুড ফ্যাক্টর নিয়েই ফিরে যেতে পারবে। লেক থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই রাজেন্দ্রগিরি। জায়গাটা বিখ্যাত সানসেটের জন্য। তবে তোমাদের বলবো, এখানে কিন্তু শহরের আশেপাশে প্রচুর স্পট, যার অনেকগুলোই পারমিট ছাড়া বা নিজেদের গাড়িতেও ঘোরা যায়। তাই স্পট বাছার ক্ষেত্রে অবশ্যই ম্যাপ দেখে নিও, কোনটা থেকে কোন স্পট সহজে ঘুরে নিতে পারবে। মানে দেখতে এসেছিলাম পাঁচমারি শহরের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, যেটা হচ্ছে এই রাজেন্দ্রগিরি। বেসিক্যালি একটা পয়েন্ট, ভিউ পয়েন্ট, চারপাশে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সব দিকটাই খোলা, এবং একটা সুন্দর পার্ক আছে। তবে এসে যেটা দেখছি সেটা অনেকটা মিরিক কিংবা ধরো এই বর্ষার সময় কালিম্পং, লাভা, লোলেগাঁও সেগুলোকে মনে করাবে। মানে যেহেতু এটা শহরের সব থেকে ওপরের পয়েন্ট, আর বিকেল হয়ে আসছে, আজকে এমনি বর্ষার একেবারে জুনের শেষ দিন, তো মেঘেরাও নেমে এসছে আর কি। ওরা পুরোদমে নেমে এসছে, ছাতা নিয়ে তো আরেকজন বেরিয়ে পড়েছেন। আর দুটো ছাতা নিয়ে এত গ্যাজেটস নিয়ে ব্যাপারটা সমস্যা হবে বলে আমি একটা, একদমই নয়, এটা বাজে কথা। যখন যেখানে ছাতা ব্যবহার করা হয় ওনার খুব আপত্তি। রেনকোট উনি আমায় আনতে দেননি, তাই নিজের ইচ্ছে ভিজে ভিজে যা তা বলছে। Tomorrow feels like sunlight spilling through the blinds. এই সামনে সোজা গেলে হচ্ছে ওই ভিউ পয়েন্টটা, আর পাশ দিয়ে এইরকম একটা রাস্তা করা।
as if the past could teach me what I'd like to find. মনসুন ইন মধ্যপ্রদেশ মানে সানসেট পয়েন্টেও সেই জন্য আসতে হয়েছে ছাতা হাতে, বুঝতে পেরেছো? আর মেঘেরা আমাকে ঘিরে ধরে নেওয়ার আগে কয়েকটা ইনফরমেশন যেগুলো দিয়ে দেওয়া খুব দরকার। এই পার্কটা বুঝতেই পারছো, রাজেন্দ্রগিরি উদ্যান পয়েন্ট ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাকে উৎসর্গ করেই তৈরি করা। 1953 সাল মানে আজ থেকে বহু বছর আগে তৈরি হয়েছে। ভিউ পয়েন্টটা ঘিরে ধীরে ধীরে এই পার্কটা গড়ে উঠেছে। The morning moves in colors soft across the floor. I try to hold the moments, learning more and more. মেঘ না থাকলে এখান থেকেই দুর্দান্ত সূর্যাস্ত দেখা যেত। বর্ষায় সেই আশা না করাই ভালো। তবে তোমরা যদি সানসেট দেখতে চাও তাহলে শীতে, বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে প্ল্যান করো। এইখানে এলে মানে পাঁচমারিতে এলে যে যে জায়গাগুলো ফরেস্টের গাড়ি ছাড়া মানে ফরেস্টের পারমিট ছাড়া নিজেদের গাড়িতে ঘুরে বেড়াতে পারবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভিউ পয়েন্টটা এবং এই পার্কটা। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু খুব সহজে আসা যায় বা নিজেরাই আসতে পারো, তার কারণ সমস্ত জায়গায় খুব সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে। আর পার্কিংয়েও কিন্তু 25 টাকা 30 টাকা সব জায়গাতে এরকমই পার্কিং, খুব বেশি যে খরচ হবে তাও নয়। এই রাজেন্দ্রগিরি উদ্যানে এসে একটা দুর্দান্ত জিনিস বিদিশা দেখালো। এই যে গাছটা দেখো, এখানে বোর্ডও রয়েছে, এটা সামহাউ মিস করে গিয়েছিলাম। এই গাছ, এটা কিন্তু বাবু রাজেন্দ্র প্রসাদের নিজের হাতে রোপণ করা। মানে এটা বলাই যায় যে আজকে এই গাছটার বয়স এক্স্যাক্টলি 73 বছর। এই হচ্ছে রাজেন্দ্রগিরির মেন ভিউ পয়েন্ট আর সব থেকে বড় অ্যাট্রাকশন। বৃষ্টিটা বাড়ার আগেই আমরা ঠিক করলাম হোটেলে ফিরব। ততক্ষণে শহরের বিভিন্ন অংশে বাতি জ্বলে গেছে। চার্চ, লেক, বাসস্ট্যান্ড পেরিয়ে আমরা আবার ফিরে এলাম ক্যান্টনমেন্টের কাছে আমাদের আস্তানায়। এখানে আমাদের হোটেলটা কিন্তু জমজমাট লোকেশনে, একদম বাজারের মধ্যে। আগেই বলেছি, পাঁচমারিতে এমন বেশ কিছু স্পট আছে যেগুলো পারমিট নিয়ে শুধু বন দফতরের জিপসিতেই ঘোরা যায়। পরের পর্বে তেমনই কিছু বেড়ানোর গল্প নিয়ে ফিরব। সঙ্গে থাকবে সাতপুর আর পাহাড় জঙ্গল থেকে আরও কিছু চোখ ধাঁধানো ফ্রেম। আপাতত চলো এখানে আমাদের হোটেলের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। পাঁচমারিতে আমরা রয়েছি হোটেল অভিলাষায়। আমরা এখানে রয়েছি দোতলার 201 নম্বর রুমে। এই রুমটা আকারে বেশ বড়, আর তেমনই বড় হচ্ছে বিছানাটা। মানে এটা কিন্তু দুজন প্লাস সঙ্গে একজন বাচ্চা থাকলেও অনায়াসে জায়গা হয়ে যাবে। এদিকে একটা জানালা আছে, এখানে পুরোটাই শহরের ভিউ, আর এখানে এসিও রয়েছে, এটা একটা এসি রুম। এখানে একটা বেশ কোজি কর্নার আছে, এই যে একটা সুন্দর সোফা। এটা কিন্তু আবার সোফা কাম বেড, মানে সঙ্গে একজন এক্সট্রা চলে এলে তিনি অনায়াসে এখানে অ্যাডজাস্ট করে শুতে পারবেন। এখানে বেশ একটা এক্সট্রা জায়গা আছে, এখানে জিনিসপত্র রাখাটা খুব সুবিধে হয়েছে আমাদের। এই যে টেবিলটা, এই যে এখনই চা দিয়ে গেল আমাদের, চা রেখেছে ওরা। এই হোটেলটায় কোনো রেস্টুরেন্ট নেই, ওরা বললেই খাবারটা আনিয়ে দেন, ফলে এই টেবিলটায় বসে খাওয়া দাওয়াটা করা যায়। এখানে পাশে আবার একটা জানালা,
এই উল্টো দিকের ঘরবাড়িরই ভিউ আর রাস্তার ভিউ। এখানে একটা কাবার্ড আছে, এখানেও মোটামুটি জিনিসপত্র রাখা যায় টুকটাক। আর ওই হচ্ছে টেলিভিশন, মানে একটা বেশ ফুল লেন্থ মিরর, জিনিসপত্র রাখা যায়, নিচে একটা স্টুল আছে। আর অবভিয়াসলি এই জায়গাটা সবসময় ওয়াশরুমের পাশে হলেই সবচেয়ে সুবিধে হয়। তো এরপর তোমাদের চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমের মতোই ওয়াশরুমটাও বেশ বড়, ঢুকেই বেসিন আর আয়নাটা, ওদিকে ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর একদিকে মগ, বালতি, শাওয়ার সব কিছুর ব্যবস্থাই আছে, গিজারও আছে এখানে। আর টাওয়েল ওরা দিয়ে দিয়েছেন সঙ্গে, টাওয়েল এবং সাবান। এই রুমটার জন্য আমাদের লাগছে 2200 টাকা প্রতিদিন। তবে এই হোটেলে কিন্তু কোনো খাবার অপশন বা রেস্তোরাঁ নেই, তাই জল খাবার থেকে ডিনার সবই বাইরে। আলাদা করে কোনো পার্কিংও নেই, তবে কাছেই একটা পেড পার্কিং স্লট আছে। আসলে পাঁচমারিতে লাক্সারি সব রিসর্টই হয় রাজভবন নয় লেকের কাছে। এবারে আমরা বাজেট অপশন খুঁজতে গিয়েই এই হোটেলটা বেছেছি লোকেশনের জন্য। তবে বন্দোবস্ত অনুযায়ী রুম ভাড়া একটু বেশি। কেমন লাগলো আজকের এই পর্বটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো। ইউটিউব স্ক্রল করতে করতে তুমি কি বাই চান্স এই চ্যানেলটা খুঁজে পেয়েছো? যদি আমাদের বেড়ানোর গল্প শুনতে তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলটা। আর অবশ্যই পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। একই সঙ্গে আমাদের পেজ রেকর্ডিং মোড ফলো করে নিও ইনস্টাগ্রামে আর ফেসবুকেও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন বেড়ানোর গল্পে।